সবাইকে স্বাগতম শিক্ষার সমীকরণ ইউটিউব চ্যানেলে। আমি সুহিত স্যার। আজকে তোমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে এসেছি। তো আগের দুটো ক্লাসে আমরা দেখেছিলাম জীবনের প্রবাহমানতা। তো ক্রোমোজোম এবং কোষ বিভাজন আমরা শুরু করেছিলাম। তো আজকে তার পরবর্তী অংশগুলি দেখব এবং আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। তো আগের দিন আমরা দেখেছিলাম মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কী ছিল? যে মাইটোসিস হলো সমসংখ্যক ক্রোমোজোম সমগুণ সম্পন্ন মাতৃকোষ থেকে জনিত্রী কোষে সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ সৃষ্টি হয়। মানে জনিত্রী কোষ থেকে সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ সৃষ্টি হয়, অর্থাৎ 2n থেকে 2nই তৈরি হবে। অর্থাৎ কি হয়, মানে এই 2n মাতৃকোষ যদি হয় তাহলে সেখান থেকে সমানভাবে বিভাজিত হয়, মানে 2n এবং 2n ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ সৃষ্টি হয়। তো এই মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, 4টি দশায় মাইটোসিস কোষ বিভাজনটি ঘটে। তো 4টি দশা কি কি? 4টি দশা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। 4টি দশা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো এই 4টি দশায় কোষ বিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজন। তো এটা কিভাবে প্রত্যেকটি দশা সম্পন্ন হয় সেগুলি এক এক করে ধাপে ধাপে আমরা দেখব। তো চলো, প্রোফেজ দশা, 4টে দশা আমরা দেখলাম: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রোফেজ দশায় কি হয়, যখন একটা সেল ডিভিশন শুরু হয়, কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন যখন শুরু হয়, তো কোষের নিউক্লিয়াসের মধ্যে প্রথমে নিউক্লিয়াসটা বিভাজন হয়, তারপরে সাইটোপ্লাজম বিভাজন হয়ে দুটো কোষ আলাদা হয়ে যায়। তো প্রথমে নিউক্লিয়াস যখন বিভাজিত হওয়া শুরু করে, তখন প্রথমে নিউক্লিয় পর্দার বিলুপ্ত হয় এবং ওর মধ্যে থাকা নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমাটিন জালিকাগুলি ক্রোমোজোমের মানে গুটিয়ে ক্রোমোজোমের মাধ্যমে, ক্রোমোজোমের খণ্ড বিনিময়ের মাধ্যমে তার জেনেটিক আদান প্রদান করে। তো প্রথমে দেখব আমরা প্রোফেজে কি হয়, যে এটাই হলো সেন্ট্রিওল। মানে এই সেন্ট্রিওল মানে কোষের নিউক্লিয়াসের দু প্রান্তে গঠিত হয় সেন্ট্রিওল, এবং তার মধ্যে থাকা নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমাটিন জালিকাগুলি একসঙ্গে গুটিয়ে ক্রোমোজোম সৃষ্টি করে, এবং ক্রোমোজোমগুলি দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, অর্থাৎ দুটি দণ্ড থাকে। যদি আমরা ক্রোমোজোমটাকে দেখি, তো ক্রোমোজোমের ডবল স্ট্যান্ড থাকে, দুটি দণ্ড থাকে, অর্থাৎ এগুলোকে আমরা বলবো ক্রোমাটিড। এটা হলো সিস্টার ক্রোমাটিড। সিস্টার মানে একই সেন্ট্রোমিয়ারের আন্ডারে দুটো দুটো ক্রোমাটিড সৃষ্টি হয়, এটাকে বলবো সিস্টার ক্রোমাটিড। এটাকে কি বলবো? সিস্টার ক্রোমাটিড। তো এই জিনিসটাই এখানে আছে, এই দুটি ক্রোমাটিড দণ্ড তৈরি হয়, যা হলো সিস্টার ক্রোমাটিড। এই ক্রোমাটিড গঠন হয় কিসে? প্রোফেজ দশায়। এবং প্রোফেজ দশার শেষের দিকে গিয়ে দেখব এই যে নিউক্লিয় পর্দাটা ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। তাহলে প্রোফেজ দশায় কি কি ঘটে আমরা পয়েন্ট আকারে যদি দেখি তাহলে দেখব। প্রোফেজ দশাকে যদি আমরা সামারি করে দেখি তাহলে কি কি ঘটে প্রোফেজ দশায় প্রথমে যেটা হয়, নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি হয়, অর্থাৎ ক্রোমাটিন জালিকাগুলি ভাঁজপ্রাপ্ত হয়ে গুটিয়ে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। এবং দ্বিতীয় স্টেপে যদি দেখি তাহলে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়। এক্ষুনি বললাম যে দুটি সিস্টার ক্রোমাটিড সৃষ্টি হয়, অর্থাৎ এই যে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি হয় প্রত্যেকটি ক্রোমোজোমের, সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে বিভাজিত হয়। এছাড়া কি ঘটে? নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে, অর্থাৎ প্রোফেজ দশার শেষের দিকে দেখা যায় যে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটতে শুরু করে। তো প্রোফেজ দশার এই চিত্রটি দেবে এবং এই 3টি পয়েন্ট ভালো করে এলাবোরেট করে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে। তো এই দশাটি কি? প্রোফেজ। তো এরপরে আমরা দেখব মেটাফেজে কি হয়। মেটাফেজে যে ক্রোমোজোমগুলি গঠন হয়, সেই ক্রোমোজোমগুলির কি হয়, প্রথমে মেরু থেকে বেমতন্তু গঠন হয়। তো বেমতন্তুটা কি? বেমতন্তু হলো এই ক্রোমোজোমগুলি যে তন্তুর মাধ্যমে মেরুর সঙ্গে সংযোগ রক্ষা করে। তো এই যে তন্তু, এই যে ডটের আকারে দেখিয়েছি চিত্রতে, তো এটা হলো বেমতন্তু। এই বেমতন্তু কী করে? মেরুর সঙ্গে ক্রোমোজোমকে সংযোগ করে।
তো প্রথমে কি হয়, বেমতন্তু গঠন হয়। এই মেটাফেজ দশায় প্রথমে হয় বেমতন্তু গঠন। এরপরে কি দেখব, যে এই যে ক্রোমোজোমগুলি বেমতন্তুর বিষুব অঞ্চলে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে, এই যে মাঝ বরাবর অঞ্চলটি, এটিকে বলে নিরক্ষীয় তল বা বিষুব অঞ্চল। তো এই অঞ্চলে একই সরল রেখায় বিষুব অঞ্চলে অবস্থান করে ক্রোমোজোমগুলি অবস্থান করে। তো এক্ষেত্রে দুটি কাজ মূলত দেখতে পাবো, সেটি হলো প্রথমটি হলো বেমতন্তুর গঠন হয় এবং দ্বিতীয়টি হলো ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় তলে অবস্থান করে। তো এটা হলো মেটাফেজ দশা। এটি মেটাফেজ দশা। এই চিত্রটি দেবে এবং এই দুটি পয়েন্টকে ভালো করে এলাবোরেট করে লিখবে, তাহলেই ফুল মার্কস পাওয়া যাবে। অ্যানাফেজ দশায় কি হয়, অ্যানাফেজ দশায় এই যে মেটাফেজ দশায় আমরা দেখেছিলাম নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করছে ক্রোমোজোমগুলি। তো অ্যানাফেজে কি হয়, এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চল অর্থাৎ এই মাঝ বরাবর মাঝখানের যে অঞ্চলটা সেন্ট্রোমিয়ার অঞ্চল, এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে বরাবর ক্রোমোজোমটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ দেখতে পাচ্ছ যে ক্রোমোজোম দুটি ভাগে ভাগ হয়ে যায়, ওপরের দুটি ক্রোমাটিড আলাদা হয়ে যায়। তো এরপরে কি হয়, এই যে আলাদা হওয়া যে ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে যেটা আলাদা হলো, ওই ক্রোমোজোমগুলি মেরুর দিকে গমন করতে শুরু করে, একে বলে অ্যানাফেজীয় চলন। তো এই ক্ষেত্রে অ্যানাফেজীয় চলন দেখতে পাবো এবং প্রথমে সেন্ট্রোমিয়ার অঞ্চলটি দুটি সমান ভাগে বিভক্ত হয়ে যায় এবং এই বিভক্ত খণ্ডগুলির ক্রোমাটিডগুলি নতুন অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে। এরপরে কি হয়, অ্যানাফেজীয় চলন ঘটে, এই ক্রোমাটিডগুলি মেরুর দিকে চলন করতে শুরু করে। তো একে বলে অ্যানাফেজীয় চলন। তো এবারে দেখব অ্যানাফেজ দশায় কি হয়। অ্যানাফেজ দশায় এই যে মেটাফেজে যে ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চল বরাবর অবস্থান করছিল, এদের সেন্ট্রোমিয়ার অঞ্চল, এই মাঝ বরাবর যে সেন্ট্রোমিয়ার অঞ্চল, এখান থেকে দুটি সমান ভাগে বিভক্ত হয়ে যায়। এগুলিকে বলবো, এই ক্রোমাটিডগুলি সমান ভাগে বিভক্ত হয় এবং বিপরীত মেরুর দিকে দুই মেরুর দিকে চলন করতে শুরু করে। তো এই চলনকে বলবো অ্যানাফেজীয় চলন। ক্রোমাটিডগুলি প্রথমে, তাহলে অ্যানাফেজ দশায় কী হয়, প্রথমে সেন্ট্রোমিয়ার সমান দুটি ভাগে বিভক্ত হয়, নতুন অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে ক্রোমাটিডগুলি, এবং এই অপত্য ক্রোমোজোমগুলি যেগুলি নতুন সৃষ্টি হলো, এগুলি অ্যানাফেজীয় চলনের মাধ্যমে মেরুর দিকে চলতে শুরু করে। তো এই দশাকে আমরা কি বলবো, অ্যানাফেজ দশা। এরপরে দেখব টেলোফেজে কি হয়। টেলোফেজে কি হয়, দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন হচ্ছিল। তো বিভাজনের ফলে একদম শেষ দশায় দেখব দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। এরপরে কি হয়, এই একটি কোষের সেলের মধ্যে একটি নিউক্লিয়াস বিভাজন হয়ে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয়। এরপরে সাইটোপ্লাজম বিভাজন হয়ে দুটি কোষ আলাদা হয়ে যায়, এভাবে কোষ বিভাজন ঘটে। তো এই সাইটোপ্লাজম বিভাজনকে বলবো সাইটোকাইনেসিস। এটি হলো টেলোফেজ দশা। এটি টেলোফেজ দশা এবং এই টেলোফেজ দশার পরে সাইটোপ্লাজম বিভাজনকে বলবো সাইটোকাইনেসিসের মাধ্যমে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি আলাদা কোষ সৃষ্টি হয়ে যায়। এত সময় আমরা দেখলাম মাইটোসিস কোষ বিভাজন এবং তার দশাগুলি। এরপরে আমরা দেখব মিওসিস কোষ বিভাজন। তো মিওসিস কোষ বিভাজন হলো এমন একটি কোষ বিভাজন যা কেবলমাত্র জনন মাতৃকোষের ক্ষেত্রেই ঘটে, অর্থাৎ জনন মাতৃকোষে কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজন যে জনন মাতৃকোষে 2n সংখ্যক ক্রোমোজোম যদি থাকে, এটি মূলত হ্রাস বিভাজন। 2n সংখ্যক ক্রোমোজোম যদি থাকে, তার অর্ধেক ক্রোমোজোম সহ অপত্য জনন কোষ অর্থাৎ গ্যামেট উৎপন্ন হয়। তো কি 2n যদি জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হয়, প্রথমে তা হ্রাস বিভাজন হবে n সংখ্যক, প্রথমে হবে n সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে।
এন সংখ্যক ক্রোমোজোম হবে, অর্থাৎ এটা যদি ডিপ্লয়েড থাকে হ্যাপ্লয়েড দুটি কোষ সৃষ্টি হবে। এরপরে কি হয়, সমবিভাজন ঘটে, এই ক্রোমোজোমের সমবিভাজন ঘটে, এর মাধ্যমে দুটি দুটি করে 4টি গ্যামেট উৎপন্ন হয়। তো প্রথম ক্ষেত্রে আমরা কি দেখব, হ্রাস বিভাজন ঘটছে। হ্রাস বিভাজন ঘটছে, অর্থাৎ 2n থেকে n হচ্ছে। এর পরবর্তী পর্যায়ে যে বিভাজন সেটা হলো সমবিভাজন, অর্থাৎ n ছিল nই হয়েছে, অর্থাৎ সমবিভাজন ঘটেছে। তো এটি হলো মূলত মিওসিস কোষ বিভাজন। মিওসিসকে হ্রাস বিভাজনও বলা হয়। কেন, তোমরা সেটা বুঝতে পারলে যে হ্রাস বিভাজন কেন বলা হয় না, জনন মাতৃকোষের ক্ষেত্রে যতগুলি ক্রোমোজোম থাকে প্রথমে বিভাজনের মাধ্যমে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়, তাই একে হ্রাস বিভাজন বলা হয়। মিওসিস কোষ বিভাজন মূলত দুটি ভাগে ভাগ করা যেতে পারে বা দুটি পর্যায়ে বলতে পারো, যে মিওসিস 1 এবং মিওসিস 2 দুটি পর্যায়ে ঘটে। একটি হলো মিওসিস 1, মিওসিস 1 এবং অপরটি হলো মিওসিস 2। মিওসিস 2, তো মিওসিস 1-এ কী ঘটে এবং মিওসিস 2-তে কী ঘটে সেটা আমরা পরপর দেখব। প্রথমে দেখব মিওসিস 1-এ কী হয়। তো মিওসিস 1-এ দুটি বাইভ্যালেন্ট ক্রোমোজোম, অর্থাৎ দুটি ক্রোমাটিডদ্বয়যুক্ত ক্রোমোজোম একই হোমোলোগাস, অর্থাৎ একই লোগাসে একই স্থানে অবস্থিত দুটি ক্রোমোজোমের মধ্যে কী হয়, খণ্ডাংশ বিনিময় হয়। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে কী আছে, জেনেটিক খণ্ড, জেনেটিক বৈশিষ্ট্য আছে। তো এই জেনেটিক বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটে কিভাবে, দুটি নন সিস্টার ক্রোমাটিড। তো এটা হলো এই দুটি কি আমরা কি জানি, সিস্টার ক্রোমাটিড, এবং হোমোলোগাসে অবস্থিত আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিডগুলিকে পরস্পর বলবো নন সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ এই দুটি হলো সিস্টার ক্রোমাটিড। এই দুটি সিস্টার ক্রোমাটিড এবং এই দুটিকে কি বলবো, নন সিস্টার ক্রোমাটিড। এই দুটিকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। তো এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশ বিনিময় হয় কিভাবে, তো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হয় কিভাবে, এইভাবে একটি নন সিস্টার ক্রোমাটিডের একটি ক্রোমাটিড অপর ক্রোমাটিডের ওভারল্যাপিং ঘটে এবং এর জেনেটিক বৈশিষ্ট্য অপরটির ক্ষেত্রে সঞ্চারিত হয়। এর ফলে জেনেটিক বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটে। এর ফলে যেটা দেখতে পাবো আমরা, এটা হলো দুটি ক্রোমোজোম আলাদা হয় এবং এই ক্রোমোজোমের এখানে যে সমস্ত জেনেটিক বৈশিষ্ট্য ছিল সেটি অপর ক্রোমোজোমে সঞ্চারিত হয়। তো সেই বৈশিষ্ট্য অপর ক্রোমোজোমে সঞ্চারিত হয়। এটাকে আমি আলাদা কালার দিয়ে ডিনোট করেছি এবং এটাকে আলাদা কালার দিয়ে ডিনোট করেছি। তো এই যে জেনেটিক খণ্ড বিনিময়, এই পুরো ঘটনাটাকে বলে ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার কি, ক্রসিং ওভার হলো মিওসিস 1-এর প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশা, এরকম অনেক উপদশা আছে, তার মধ্যে প্যাকাইটিন উপদশায় কী হয়, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জেনেটিক খণ্ড বিনিময় হয়। এই জেনেটিক খণ্ড বিনিময়কে বলে ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার ঘটে কোথায়, মিওসিস 1-এ।
এরপরে মিওসিস টুতে কী হয় দেখব। মিওসিস টুতে ক্রোমোজোমগুলি পরস্পর থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় এবং বেমের দুদিকে চলে যায়, বেমতন্তুর দুদিকে চলে যায় এবং এর একদম শেষ পর্যায়ে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্যকোষ সৃষ্টি হয়। এটি হলো মিওসিস টু। তো প্রধানত মিওসিস ওয়ান এবং মিওসিস টু মধ্যে প্রথমে দেখলাম মিওসিস ওয়ানে ক্রসিং ওভার ঘটে, জেনেটিক খণ্ডের বিনিময় ঘটে এবং মিওসিস টুতে গিয়ে ক্রোমাটিডগুলি পরস্পর থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় এবং 4টি অপত্যকোষ সৃষ্টি হয়। তো মিওসিস আমরা এখানেই কমপ্লিট করলাম। এরপরে দেখব মিওসিসের তাৎপর্য কী আছে। মিওসিসের তাৎপর্য কী না, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। তো এইবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কী করে ধ্রুবক রাখছে। যদি মিওসিস কোষ বিভাজনকে আমরা কি জানি, হ্রাস বিভাজন। তো ক্রোমোজোম সংখ্যা যদি হ্রাসপ্রাপ্ত হয় তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কী করে ধ্রুবক থাকবে, এটা প্রশ্ন হতেই পারে। তো সেক্ষেত্রে কি দেখব যে প্রথমে তো আমরা হ্রাস বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা হ্রাসপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ 2n থেকে n হচ্ছে, এখান থেকে 4টি গ্যামেট তৈরি হচ্ছে। তো সেগুলো তার কি ক্রোমোজোম সংখ্যা হ্রাসপ্রাপ্ত হয়, n হয়ে যায়। তো এরপরে কি হবে, প্রথমে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেলেও পরবর্তীকালে এই গ্যামেটগুলির পুনর্মিলনের ফলে n থেকে 2n তৈরি হয়, অর্থাৎ সেই সেম সংখ্যক ক্রোমোজোম আবার ফিরে আসে। কিভাবে দেখো, গ্যামেট, দুটি গ্যামেটের যদি পুনর্মিলন ঘটে তাহলে n + n 2n হয়। পুনরায় সেই জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যা প্রাপ্ত হয়, অর্থাৎ 2n হয়। তো এভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুবক রাখে কে, মিওসিস কোষ বিভাজন। কি হয়, জিনের পুনর্বিন্যাস ঘটে। কিভাবে জিনের পুনর্বিন্যাস ঘটে, ক্রসিং ওভারের মাধ্যমে। ক্রসিং ওভারের ফলে জিনের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি থাকে জিনের মধ্যে, তো জিনের আদান প্রদানের ফলে, জেনেটিক বৈশিষ্ট্যের আদান প্রদানের ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে। এছাড়াও ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়। যখন জেনেটিক বৈশিষ্ট্যের আদান প্রদান হয় তখন নতুন দুটি বৈশিষ্ট্যের মিলনের ফলে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, অর্থাৎ অপত্য কোষের মধ্যে নতুন বৈশিষ্ট্য উদ্ভব ঘটে, অর্থাৎ ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়। এছাড়া কি হয়, গ্যামেট উৎপাদন হয়। তোমরা দেখলেই এক্ষুনি গ্যামেট উৎপাদন হয়, 2n থেকে n হয়, n হলো গ্যামেট উৎপন্ন হয়। এগুলি হলো মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। প্রত্যেকটি পয়েন্ট লিখবে এবং প্রত্যেকটি পয়েন্টকে ভালো করে ইলাবোরেট করে ডিসকাশন করবে, তাহলে ফুল মার্কস পাওয়া যাবে। তো আজকের এই পর্যন্ত। আজকের আমরা পুরো কোষ বিভাজনটা কমপ্লিট করলাম। এর পরবর্তী ক্লাসে কোনো একটা নতুন টপিক শুরু করব। তো তত সময় তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।